আমাদের প্রত্যেকেরই বিভিন্ন রকম স্কিমে ইনভেস্ট করা থাকে। সেটি হতে পারে পিপিএফ বা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট বা আরডি এবং এইসব স্কিমে যখন ম্যাচুরিটি হয়ে যায়, তখন একটি বড় অ্যামাউন্ট সেটা ১০, ১৫ যাই হোক, এরকম লাখ টাকা আমাদের অ্যাকাউন্টে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে কিন্তু ট্রানজেকশন হয়। এই সেভিংস অ্যাকাউন্টে ট্রানজেকশন এই বড় অ্যামাউন্ট হলে আমাদের কি কোনো ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা রয়েছে? বা কোন ট্রানজেকশন পার্টিকুলার হলে তবে আমাদের ইনকাম ট্যাক্সের নোটিশ আসে? অনেকে আবার এমনও জানতে চান যে আমি আমার বাড়ির জমি বা আমার নিজের বাড়ি বিক্রি করেছি, সেই টাকা যদি আমার সেভিংস অ্যাকাউন্টে জমা করি, সেখানে কি আমার কোনো ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা থাকে? এইসব প্রশ্নে অনেকেই করে থাকেন। আমরা অনেকেই জানি না। এই ভিডিওতে আমরা জানবো এক করে ১০টি পয়েন্ট যে ট্রানজ্যাকশনগুলি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে করলে আপনি ইনকাম ট্যাক্সের নোটিশের সম্মুখীন বা মুখোমুখি হতে পারে। এবং ভিডিও শেষে আমরা জানবো যদি আপনি এরকম কোনো ট্রানজ্যাকশন করে থাকেন, সেখান থেকে বাঁচার উপায় কি এবং তার জন্য আপনার কি ক্ষতি হতে পারে। চলুন এক করে জানবো। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। জেনে নেওয়া যাক। প্রথমেই যে পয়েন্ট বলবো, ব্যাংক থেকে যে ডিমান্ড ড্রাফট কাটা হয়, সেই ডিমান্ড ড্রাফট যদি আপনি ১০ লক্ষ টাকা বা তার বেশি অ্যামাউন্টে যদি ডিমান্ড ড্রাফট আপনি পারচেজ করেন, তাহলে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। দ্বিতীয়, আপনি যদি কারেন্ট অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকা বছরে ট্রানজ্যাকশন করেন, অর্থাৎ একটি ফিন্যান্সিয়াল ইয়ারে আপনি যদি ৫০ লক্ষ টাকার বেশি ট্রানজ্যাকশন করেন বা ৫০ লক্ষ টাকার পর্যন্ত ট্রানজ্যাকশন করেন, তাহলেও কিন্তু আপনাকে এই ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা থাকে। তাই যদি আপনার কারেন্ট অ্যাকাউন্টে থাকে, সেখানে কিন্তু আপনি মেইনটেইন করে চলে ৫০ লক্ষ টাকা এবং তার বেশি হলেও তার কি করতে হবে সেই নিয়ে আমি ভিডিওতে আপনাকে পরে আসবো। আমাদের প্রত্যেকেরই সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেই সেভিংস অ্যাকাউন্টে আমরা যদি ১০ লক্ষ টাকা ক্যাশ ডিপোজিট করি একসঙ্গে, তাহলে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা থাকে। তাই আপনারা কখনোই ১০ লক্ষ টাকা একবারে ক্যাশ ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে গিয়ে জমা করবেন না। এবং এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার ৫ টা অ্যাকাউন্ট আছে। আমি সেই ৫ টা অ্যাকাউন্টে ২ লাখ করে যদি ৫ টা অ্যাকাউন্টে ভাগ করে জমা করি, তাহলে কি আমার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে? হ্যাঁ, আসবে। তাতেও আসবে। আপনি সারা বছর ধরে আপনার নিজের অ্যাকাউন্টে ২ লাখ করেও যদি জমা করেন, টোটাল ১০ লক্ষ টাকা যদি আপনি ক্যাশ ডিপোজিট করেন, সেখানেও যেমন ইনকাম ট্যাক্স নোটিশ আসার সম্ভাবনা আছে। আপনি ৫ টা অ্যাকাউন্টেও যদি ভাগ করে করেন, সেখানেও কিন্তু সম্ভাবনা থেকেই যায়। কারণ ব্যাপারটা হচ্ছে আপনার প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের এগেইনস্টই আপনার প্রত্যেকটা ৫ টা বা ৬ টা যতগুলোই হোক না কেন অ্যাকাউন্ট তা ওপেন করা আছে এবং সেই অ্যাকাউন্টের এগেইনস্টে আপনি যাই ট্রানজ্যাকশন করেন না কেন, সেটি একটা প্যানের এগেইনস্টে ট্রানজ্যাকশন এবং সেই ট্রানজ্যাকশনকে আপনার ট্যাক্সেবল ধরা হবে এবং আপনাকে ইনকাম ট্যাক্সের নোটিশের মুখোমুখি হতে হবে। সুতরাং আপনি যদি ক্যাশ ট্রানজ্যাকশন করেন, তাহলে ১০ লক্ষ টাকা উপরে ট্রানজ্যাকশন করবেন না। ১০ লক্ষ টাকা নিচে রাখার চেষ্টা করবেন এবং যদি আপনি তার উপরে করেন, সে সম্পর্কে আমি আপনাকে ভিডিও পরে করব। ৪ নম্বরে আমি যে পয়েন্ট বলব, ১০ লক্ষ টাকার উপরে আপনি এফডি বা আরডির ডিপোজিট করবেন না। ধরুন অনেকেরই কাছে থাকে যে ধরুন একটি আরডি বা একটি এফডি ম্যাচুরিটি হয়ে গেছে। সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটিকে নিয়ে সেভিংস অ্যাকাউন্ট থেকে নিয়ে আবার রিডিপোজিট করা হলো বা পুনরায় আবার এফডিতে ইনভেস্ট করা হলো। এই ক্ষেত্রে আপনার কিন্তু ট্রানজ্যাকশন অ্যামাউন্টটা বেড়ে যায়। সুতরাং আপনাদেরকে যারা এইরকমভাবে ১০ লক্ষ বা ১৫ লক্ষ টাকা যদি আপনি এফডিতে ইনভেস্ট করে রেখেছেন, ধরুন ১০ বছর বা ৫ বছর পরে যখন সেটি ম্যাচুরিটি হচ্ছে, তখন সেই সময় আপনি অবশ্যই সেটিকে অটো রিনিউয়াল করে দিন। অটো রিনিউয়াল করলে আপনার যে ইনকাম ট্যাক্সের যে নোটিশ তা আসার সম্ভাবনা কমে যায়। কারণ আপনার যে এফডিটা সেটি অটো রিনিউয়াল প্রসেসের মধ্যে দিয়ে আপনার কিন্তু আবার জমা হয়ে যায়। তাই আপনাকে একবার সেভিংস অ্যাকাউন্টে জমা করার যে ট্রানজ্যাকশন সেটিও করতে হয় না। আবার নেক্সট আপনি আবার সেখান থেকে এসে ১০ লক্ষ টাকার এফডি করলেন, এই অ্যামাউন্টটাও কিন্তু হয় না। আর যারা ১০ লক্ষ টাকার নিচে এফডি করছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। তারা নিশ্চিন্তে থাকতে পারে এবং ১০ লক্ষ টাকার উপরে যদি আপনি এফডি করে থাকেন, তাহলে অবশ্যই আপনি অটো রিনিউয়াল ফিচার্স বা আরডিতেও আপনি অটো রিনিউয়াল ফিচার্স আপনি এপ্লাই করে দেখতে পারেন। এক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো ট্রানজ্যাকশন সেভ হবে। অর্থাৎ ট্রানজ্যাকশন বেশি হবে না আপনার অ্যাকাউন্ট। নেক্সট আমি আপনাদের যে পয়েন্ট নিয়ে বলব, আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট আছে, এই সেভিংস অ্যাকাউন্টে আপনারা একদিনে ১ লক্ষ টাকার বেশি যদি ট্রানজ্যাকশন করেন, অর্থাৎ ১ লক্ষ টাকার বেশি যদি আপনি ক্যাশ ডিপোজিট করেন, ১ লক্ষ বা তার বেশি টাকা ক্যাশ ডিপোজিট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা রয়ে যায়। এবং নেক্সট আমি যে পয়েন্ট বলব, তা হলো আপনারা অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করে। এই ক্রেডিট কার্ডের যদি আপনারা বিল ১ মাসে কখনোই ১০ লক্ষ টাকার বেশি আপনি করবেন না। যদি ১০ লক্ষ টাকা বেশি হয়, তাকে যদি আপনি ক্যাশে পেমেন্ট করেন বা ১০ লক্ষ টাকা যদি আপনার হয়ে যায়, সেটিকে আপনি যদি একবারে পেমেন্ট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা থাকে। তাই মাথায় রাখবেন, ক্রেডিট কার্ড যদি ইউজ করেন, তার ১০ লক্ষ টাকা পর্যন্ত লিমিট পর্যন্ত আপনি ইউজ করবেন। অর্থাৎ তার কম ১০ লক্ষ টাকার কম পর্যন্ত আপনি ব্যবহার করলে ভালো হয়। অনেকে গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে থাকেন। গভর্নমেন্ট বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে একসঙ্গে ১০ লক্ষ টাকার বেশি গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করবেন না। সেখানেও কিন্তু যেহেতু আপনি গভর্নমেন্ট ফান্ডে ইনভেস্ট করছেন, সেখান থেকে আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা থাকে। এবং অনেকে শেয়ারে ট্রেডিং করেন বা শেয়ার ইনভেস্ট করেন। শেয়ারে যদি আপনি একসঙ্গে ১০ লক্ষ টাকার বেশি শেয়ার কেনেন, সেখানেও কিন্তু আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন, সেই কোম্পানি কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ইনফর্ম করবে যে এই ব্যক্তি ১০ লক্ষ টাকার শেয়ার একসঙ্গে আমার কোম্পানিতে কিনেছে। সুতরাং
আপনি যদি কোনো শেয়ারে ইনভেস্ট করেন বা শেয়ার কিনেন, তাহলে আপনি ১০ লক্ষ টাকার নিচে শেয়ার কেনার চেষ্টা করবেন এবং এসআইপির ক্ষেত্রেও ঠিক তেমনই। যেরকম আপনি শেয়ারের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা, এসআইপিও আপনি ১ বছরে যদি আপনি এসআইপিতে ১০ লক্ষ টাকার বেশি কোনো ফান্ডে ইনভেস্ট করবেন না। আপনি যে ইনভেস্টমেন্ট করবেন তা ১০ লক্ষ টাকার ভেতরে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, রিটার্ন অ্যামাউন্ট কিন্তু নয়। এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার রিটার্ন অ্যামাউন্ট তো অনেক টাকা হবে, সেটা নয়। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বছরে ১০ লক্ষ টাকার বেশি যেন না। নেক্সট আমি আপনাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বলব, তা হলো আপনারা যদি ল্যান্ডে ইনভেস্ট করেন, অনেকেই ল্যান্ডে ইনভেস্ট করতে পছন্দ করেন। সেখানে আপনি যদি ৩০ লক্ষ টাকার উপরে কোনো জমি বাড়ি কেনেন, পারচেজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সাব রেজিস্ট্রার অফিস আছে, সেই সাব রেজিস্ট্রারের অফিসারের দায়িত্ব হবে ইনকাম ট্যাক্সকে এই আপনার যে ইনফরমেশনটা দেওয়া যে এখানে ৩০ লক্ষ টাকার উপরে পারচেজ হয়েছে এবং তার বৈধ নথিপত্র আপনার কাছে থাকা প্রয়োজন। এবং ৩০ লক্ষ টাকার উপরে যদি আপনি কোনো জমি বাড়ি কেনেন বা ৩০ লক্ষ টাকা বাজেটের মধ্যে কেনেন, সেখানে কিন্তু আপনার ইনফরমেশন ইনকাম ট্যাক্সের সঙ্গে শেয়ার করা হবে এবং সেখান থেকে আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা থাকে। এছাড়াও ধরুন ক্যাশ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ২ লক্ষ টাকার যে লিমিট, সেটিও অনেকে হয়তো আমাদের বাড়িতে কোনো বিয়ে বাড়ি বা যেকোনো ক্ষেত্রে আমরা ধরুন জুয়েলারি বা সোনা কেনার ক্ষেত্রেও আমরা ধরুন ২ লক্ষ টাকা বা ২.৫ লক্ষ টাকা বা ৫ লক্ষ টাকার আপনার সোনা একসঙ্গে কিনে ফেলি। সেখানেও কিন্তু ২ লক্ষ টাকার যদি বেশি অ্যামাউন্টের আপনি সোনা কেনেন বা অন্য কোনো সার্ভিস আপনি কেনেন, ইলেকট্রনিক্স আইটেমও কিনতে পারেন আপনি যেকোনো, তার ক্ষেত্রে কিন্তু আপনার বিল থাকা খুবই প্রয়োজন এবং আপনার যে ট্রানজ্যাকশন হয়েছে সেই ট্রানজ্যাকশনের কিন্তু অবশ্যই ক্যাশ ট্রানজ্যাকশন অবশ্যই না করা উচিত। কারণ এইসব ক্ষেত্রে আপনি চেক ইউজ করতে পারেন বা আপনি অনলাইন ট্রান্সফার বা এনএফটি ইউজ করতে পারেন। এর ক্ষেত্রে কি হবে, আপনার যে বৈধ প্রমাণ তা থাকবে যে আপনি অ্যাকচুয়ালি কোন খাতে এই একসঙ্গে যে ২ লক্ষ টাকার আপনি গোল্ডটা পারচেজ করেছেন, সেটির ক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম ট্যাক্সে নোটিশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সবশেষে আমি আপনাদের বলেছিলাম যে আমরা যদি এরকম কোনো ট্রানজ্যাকশন করে থাকি অর্থাৎ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে থেকে আমাদের বাঁচার কি উপায়? এবং ভবিষ্যতে যদি আমরা ভাবছি, অনেকেই ভাবছেন যে আমরা করতে চলেছি এরকম কোনো ট্রানজ্যাকশন বা আমার করাটা খুব ইম্পোর্টেন্ট, সেক্ষেত্রে আমরা কিভাবে সেই জায়গা থেকে বাঁচবো বা ইনকাম ট্যাক্সের নোটিশটাকে এড়িয়ে যাব? দেখুন, সবচেয়ে বড় কথা আপনার যেকোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রেই যে এতগুলো আমি ট্রানজ্যাকশন ১ম থেকে বলে আসলাম, এই ট্রানজ্যাকশনের উপরেও আপনার ট্রানজ্যাকশন হতে পারে। তার বৈধ আপনার কাছে কাগজ থাকতে হবে। অর্থাৎ ধরুন সোজা কথায় বলতে গেলে আপনার কাছে ১০ লক্ষ টাকা কেন, ২৫ লক্ষ টাকা, ৫০ লক্ষ টাকা, ১ কোটি টাকারও ট্রানজ্যাকশন আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে করতে পারেন। কিন্তু সেটি যেন আপনার ইনকাম না হয়। যদি আপনার ইনকাম হয়, সেই ইনকামের ট্যাক্স আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে। এবং আপনি যদি ট্যাক্সেবল না হন, অর্থাৎ আপনার ইনকাম যদি বছরে ৭ লক্ষ টাকা বা ৭.৫ লক্ষ টাকার উপরে অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম না হয়, তাহলে তার বৈধ প্রমাণ আপনার কাছে থাকতে হবে। তার জন্য আপনাকে ইনকাম ট্যাক্সের ফাইল করতে হবে। ইনকাম ট্যাক্সের ফাইল করলে আপনি গভর্নমেন্টকে আগে থেকেই জানাচ্ছেন যে ইনকাম ট্যাক্সের ফাইলে সেই সম্পূর্ণ ডিটেইলস থাকে যে আমি এই জায়গায় এইগুলো ইউজ করেছি বা একজনের ট্রানজ্যাকশন ১০ লক্ষ টাকা, ১৫ লক্ষ টাকা হতেই পারে। তার সবটা তো ইনকাম নয়। সেই যে কোনটা ইনকাম নয় এবং কোনটা আপনার ইনকাম, অর্থাৎ আপনার মাসে কত টাকা ইনকাম হয়েছে এবং আপনি কত টাকা ব্যয় করেছেন বা আপনাকে কেউ গিফট করেছে কিনা, সেই সমস্ত হিসাবপত্র আপনি ইনকাম ট্যাক্সের দ্বারা অর্থাৎ ইনকাম ট্যাক্সের ফাইলিং এর দ্বারা আপনি ডিপার্টমেন্টকে জানান যে আপনার এই খাতে এত খরচ হয়েছে। তাহলে আপনার আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতেই পারে। আসলেও আপনার আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। অনেকে জিজ্ঞেস করেন যে আমি জমি বাড়ি বিক্রি করেছি বা আমি সেই জমি জায়গা বিক্রি করে সেই টাকা আমি সেভিংস অ্যাকাউন্টে রেখেছি। অবশ্যই আপনি বিক্রি করতে পারেন এবং বিক্রির জন্য নিশ্চয়ই আপনার কাছে বৈধ কাগজপত্র থাকবে। সেই বৈধ কাগজপত্র যদি থাকে এবং তা আপনি যদি ইনকাম ট্যাক্সের ফাইলিং এ দেখান, অর্থাৎ আপনার ধরুন ১ বছরে আপনি ৩০ লক্ষ টাকা, ৫০ লক্ষ টাকা জমি বাড়ি বিক্রি করেছেন এবং সেই টাকাকে আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন, তাহলে অবশ্যই আপনার ইনকাম ট্যাক্সে ফাইল করা দরকার। ইনকাম ট্যাক্সের ফাইল যদি আপনার কাছে থাকে, তাতে অবশ্যই আপনি যে জমি বাড়ি বিক্রি করেছেন তার প্রুফ থাকবে এবং সেই প্রুফ আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসলেও আপনার কোনো রকম কোনো ক্ষতি হবে না। এবং অনেকেই বলেন যে আমি তো পূর্বপুরুষ সূত্রে জমি পেয়েছি বা গিফটেড পেয়েছি। কেউ কারো থেকে আত্মীয়-স্বজনের থেকে টাকা বা জমি বাড়ি গিফট পেতেই পারে এবং সেক্ষেত্রে সেই যে আপনি গিফট পেয়েছেন সেটাও কিন্তু ইনকাম ট্যাক্সের ফাইলেই আপনাকে দেখাতে পারেন। আপনি যদি দেখিয়ে দেন যে অবশ্যই আপনি শুধুমাত্র আপনি যদি দেখাতে চান যে আপনার আ এই জনের থেকে আপনি গিফট পেয়েছেন এবং সে কিন্তু একটি প্রসেস আছে। আপনাকে যদি কেউ জায়গা জমি গিফট করে বা কোনো টাকা পয়সা গিফট করে তার একটু নির্দিষ্ট প্রসেস রয়েছে। সেই প্রসেস অনুযায়ী যদি আপনাকে গিফট করে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আশা করি এতগুলো পয়েন্ট আলোচনা করার পর আপনারা বুঝতে পেরেছেন যে পয়েন্টগুলো আপনাকে এড়িয়ে চলতে বললাম সেই ব্যাপারগুলো যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা খুবই কম এবং যদি আপনি সেগুলোকে না এড়াতে চান অর্থাৎ সেরকম ট্রানজ্যাকশন যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনার ইনকাম ট্যাক্সের ফাইল করা খুবই প্রয়োজনীয় এবং কোন ক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্সের ফাইল করবেন এবং কোন ক্ষেত্রে আপনি ক্যাশ অর্থাৎ নগদের লেনদেন করবেন না, সেক্ষেত্রে আপনাদের আমি অ্যাওয়ার করলাম। আশা করব এই সমস্ত পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরও আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে ভুলবেন না এবং
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন যে কোন ট্রানজিশনের ক্ষেত্রে তাদেরকে ইনকাম ট্যাক্সে নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান থেরাপি।